পৃথার ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম দিনকাল। লিখেছেন রমাপদ চৌধুরী। আমাদের বড় মেয়েকে নিয়ে কোনো দুশ্চিন্তা ছিল না। সে একটু ঠান্ডা প্রকৃতির, ছেলেবেলা থেকেই একটু বেশি লাজুক এবং আমাদের দুজনেরই খুব বাধ্য ছিল। তার বিএসসি পরীক্ষার ফল বেরোবার আগেই হঠাৎ একটি ভালো যোগাযোগ হয়ে গেল। অরুণা বললে ছেলেটি চমৎকার, তার বাড়ির পরিবেশটিও আমার পছন্দ হয়েছিল। আমি অরুণার সামনেই একদিন রুবিকে ডেকে জিজ্ঞেস করলাম, এ বিয়েতে তোর মত আছে তো রুবি? রুবি বিষম লজ্জিত মুখ করে আমার সামনে থেকে পালিয়ে গেল। পরে অরুণার কাছে শুনলাম সে নাকি বলেছে, আমার আবার মত কি? মেয়ের কি সে ভালো বাবা মা ছাড়া আর কেউ বোঝে নাকি? শুনে আমার সত্যি খুব ভালো লেগেছিল। সৌভাগ্য আমাদের, ওরা সুখী হয়েছে। আমার একমাত্র ছেলে অন্তুর বয়স এখন 21। অন্তুর ভালো নাম নিরুপম। ও যখন স্কুল ছেড়ে কলেজে ঢুকল তখন ওকে দেখে নিতান্তই বালক বলে মনে হতো। অন্তু কখনো কখনো আমাদের লুকিয়ে চুল কাটার সেলুনে দাড়ি কামিয়ে আসত, আমরা বুঝতে পারতাম, এবং ওর এই বড় হওয়ার চেষ্টা দেখে আমিও অরুণা চোখাচোখিভাবে নিঃশব্দে হাসতাম। ওই বয়স তো একদিন আমারও ছিল। তখন কি করে যে নিজেকে পূর্ণবয়স্ক যুবক ভাবতাম জানি না। আমার যতদূর মনে পড়ে প্রায় ওই বয়সেই আমি প্রথম প্রেমে পড়ি, এবং সেটাই আমার জীবনের প্রথম ও শেষ প্রেম। সেসব দিনের কথা অরুণা কিছুই জানে না, জানলেও ও খুব একটা বিচলিত হতো বলে মনে হয় না। তবু আমার সেই কলেজ জীবনের পরিচ্ছন্ন প্রেমটুকুকে বিশুদ্ধ রাখার জন্যেই অরুণার কাছে তার কোনো আভাস কোনোদিনই দিইনি। এমনকি আমার কখনো কখনো মনে হয়েছে সেই পরম বঞ্চনা ও চরম আঘাতের কথা কাউকে বলতে গেলে এই 52 বছর বয়সেও হয়তো আমার চোখের পাতা ভিজে যেতে পারে। অন্তুকে নিয়ে সেজন্যই আমার দুর্ভাবনার শেষ ছিল না। যৌবনের সেই হঠকারিতার পর থেকে প্রেম আমার কাছে একটি বিভীষিকা। 30-32 বছর কেটে গেছে, সমস্ত স্মৃতি এখন ঝাপসা, কিন্তু প্রেমের মধ্যে, বিশেষ করে ব্যর্থ প্রেমের মধ্যে কি অসহনীয় কষ্ট, কি দুরন্ত জ্বালা তা আমার আজও মনে আছে। আছে বলেই অন্তুকে নিয়ে আমার এত ভাবনা। রুবি অন্তুর চেয়ে 2 বছরের বড়। তার ফলে রুবির সঙ্গে কলেজে যে মেয়েরা পড়তো তাদের 2-1 আমাদের বাড়ি আসত। তারা কিন্তু কেউই অন্তুকে গ্রাহ্যের মধ্যে আনত না। আমাদের কাছে অবশ্য সেটুকুই ছিল সান্ত্বনা। আমি হাসতে হাসতে অরুণাকে একদিন বলেছিলাম, ভাগ্যিস রুবি ওর ছোট বোন নয়। শুনে অরুণা অবাক হয়ে হেসে ফেলেছিল। কি যে বলো, প্রেম কি আর সস্তা নাকি? আমি বলতে পারলাম না যে প্রেম খুব সুলভ নয় বলেই আমার এত ভয়। আসলে অন্তুকে আমরা দুজনেই যে খুব ভালোবাসি, দুজনেই যে তার জন্য খুব গর্বিত, এটাই শেষ কথা নয়। আমরা তাকে রুবির মতোই সুখী দেখতে চেয়েছিলাম, এবং প্রেম সম্পর্কে আমার নিজের আতঙ্ক আমি নিশ্চয়ই অন্তুর উপর চাপিয়ে দিতে চাইনি। আমি মনে মনে এমন একটা উদার চিন্তাকেও লালন করেছি যে অন্তু যদি কোনো মেয়েকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়, তাহলে আমি সম্মতি তো দেব নিশ্চয়ই, এমনকি অরুণার মনে কোনো দ্বিধা থাকলেও আমি তা দূর করে দেব। প্রকৃতপক্ষে প্রেমে আমার কোনো ভয় ছিল না, ভয় ছিল ব্যর্থ প্রেমে। আমার সমবয়স্ক সহকর্মীদের কয়েকজনকে আমার রীতিমতো বৃদ্ধ মনে হতো, অথচ আমি নিজে কিছুতেই আমার নিজের বয়সকে অনুভব করতে পারতাম না। সেজন্য সমবয়স্কদের সঙ্গে আমার তেমন মেলামেশা ছিল না। তাদের আলোচনায় আমি কোনো আকর্ষণ বোধ করতাম না। তাদের সুখ দুঃখ আমাকে স্পর্শ করত না, কারণ চিন্তাভাবনা বা মানসিকতায় আমি এখনো যুবক, 52 বছরের যুবক। চাকরি থেকে অবসর নিতে আর কবছর বাকি আছে সে হিসেব একদিন অন্যের মুখে শুনে আমি বিষণ্ণ বোধ করেছিলাম। তবে আমার সেই সহকর্মীর মতো বিব্রত বোধ করিনি, কারণ লেখাপড়ায় অন্তু খুব উজ্জ্বল না হলেও
তার পরীক্ষার ফল কখনো তার বুদ্ধিদীপ্ত মুখখানিকে আমার চোখে নিষ্প্রভ করে দেয়নি। অন্তু চিরকালই অত্যন্ত উৎফুল্ল চরিত্রের ছেলে এবং অত্যন্ত কোমল স্বভাবের। তার ভবিষ্যৎ নিয়ে বিব্রত হবার কারণ ছিল না। পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে অন্তু স্বাভাবিক ব্যবহার করত। সমবয়সী মেয়েদের সঙ্গে কখনো কখনো সে রাস্তায় যখন কথা বলতো বা কোনো বিষয় নিয়ে হাসাহাসি করত, তখন তার মধ্যে কোনো জড়তা থাকত না। অল্প বয়স থেকে সেই মেয়ে কটির সঙ্গে সে বড় হয়েছে, রাস্তায় ক্রিকেট খেলেছে, এক দল হয়ে সরস্বতী পুজো করেছে। সুতরাং তাদের মধ্যে কারো সম্পর্কে অন্তুর কোনো দুর্বলতা আছে কিনা আমি অকারণেই কখনো কখনো খুঁজে বের করার চেষ্টা করেছি। কখনো কখনো মনে হয়েছে তেমন কোনো সম্পর্ক আবিষ্কার করতে পারলে আমি খুশি হব, অরুণার সঙ্গে ভাগাভাগি করে সেই মজাটুকু উপভোগ করব। অন্তু যেবার পোস্ট গ্রাজুয়েটে ভর্তি হলো, সেই বছর আমি প্রথম নিজেকে একটু বয়স্ক মনে করতে পারলাম। রুবির বিয়ের সময় এই অনুভূতিটা আসেনি, বরং মনে হয়েছিল রুবির বিয়েটা আমাকে জোর করে বয়স্কদের দিকে ঠেলে দিতে চাইছে। কিন্তু ছেলে বড় হলে নিজেরই বুড়ো হতে ইচ্ছে করে। একবার অরুণার সঙ্গে পুজোর বাজার করতে বেরিয়েছিলাম। সঙ্গে অন্তু কিছুতেই যেতে চায়নি, তবু অরুণা তাকে জোর করে নিয়ে গিয়েছিল একালের জামাইদের পছন্দ জানতে এবং রুবির জন্য শাড়ি বাছার কাজে সাহায্য পাবে বলে। সেখানে ভিড়ের মধ্যে লাজুকভাবে ও যে দুটি মেয়ের দিকে এক পলক তাকিয়ে দেখেছিল, আমি সে দুটি মেয়েকে লক্ষ্য করেছিলাম এবং অন্তুর রুচি ও পছন্দ দেখে খুশি হয়েছিলাম। তাই প্রথম যেদিন ওর কাছে একটি টেলিফোন এলো, আমি ভয় পাইনি, ভীষণ মজা পেয়েছিলাম। টেলিফোন তুলে হ্যালো বলতেই একটি মধুর মেয়েলি কণ্ঠ জিজ্ঞেস করল, নিরুপম আছে? আমি বললাম, না, সে একটু বাইরে গেছে, এক্ষুনি ফিরবে। আমি প্রথমটা বেশ আশ্চর্য হয়েছিলাম। আমাদের সময় কোনো মেয়ে এভাবে টেলিফোন করেনি। মেয়েদের গলা শোনার জন্যে অন্যের বাড়ি থেকে আমরা তিনটি বন্ধু একবার টেলিফোন এক্সচেঞ্জে সময় জানতে চেয়ে ফোন করেছিলাম। অ্যাংলো ইন্ডিয়ান অপারেটর মিষ্টি গলায় জবাব দিয়েছিল, এটুকুই মনে আছে। সেকালে অটোমেটিক টেলিফোন ছিল না, অপারেটর বেশিরভাগই ছিল অ্যাংলো ইন্ডিয়ান। যে মেয়েটি নিরুপমের খোঁজ করছিল তার নাম জিজ্ঞেস করতে আমার সংকোচ হলো। তাছাড়া আমি একটু বেশি বেশি নরম গলায় উত্তর দিলাম, কারণ আমি শুনেছিলাম আজকাল ওই বয়সের ছেলেদের অনেক মেয়ে বন্ধু থাকে। আমি বিস্মিত হয়েছি বা অপছন্দ করছি কোনো ক্রমে জানতে পারলে মেয়েটি নিশ্চয়ই কলেজে তার রাষ্ট্র করে নিরুপমকে লজ্জায় ফেলবে। তাই আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, নিরুপম ফিরে এলে তাকে কি কিছু বলতে হবে? মেয়েটি এক নিমেষের জন্য কি যেন ভাবল, তারপর বললে, না, আমি আবার ফোন করব। মেয়েটির নাম বলল না বলেই আমার মনে ঈষৎ খটকা লাগলো। কিছুক্ষণ বাদেই নিরুপম এলো। আমি সপ্রতিভ হবার চেষ্টা করে বললাম, তোর ফোন এসেছিল, এখনই আবার রিং করবে বলেছে। আমার মনে হলো নিরুপম একটু অস্বস্তি বোধ করল। মিনিট 15 বাদে আবার টেলিফোন বেজে উঠল। নিরুপম রিসিভার তুলল। আমি সে ঘর ছেড়ে অন্যত্র চলে গেলাম, যাতে নিরুপম না মনে করে আমি তার দিকে কান পেতে আছি। মেয়েটির এই ফোন করার ঘটনাটা আমার 52 বছরের মনে তোলপাড় আনল। শুধু কৌতুকই নয়, রোমাঞ্চের স্পর্শও ছিল ঘটনাটিতে। আমি অরুণাকে একসময় সে কথা বললাম, যদিও আমার মনে দ্বিধা এবং ভয় ছিল যে অরুণা হয়তো ঘটনাটিকে সহজভাবে গ্রহণ করতে পারবে না। অরুণা কিন্তু অবাক হয়ে সশব্দে হেসে উঠল। হাসি থামলে ওর মুখের উপর একটা মুগ্ধ ভাব ফুটে উঠল। আমার মনে হলো ছেলের জন্য অরুণার কোনো দুশ্চিন্তা নেই, ও যেন একটু গর্বই বোধ করছে। এবং ঠিক তখনই আমার নিজেরও মনে হলো আমিও একটু গর্বিত বোধ করছি। মেয়েটি টেলিফোনে অন্তুকে কি বলেছিল আমার জানার কথা নয়। তার নাম হয়তো অন্তুকে জিজ্ঞেস করলেই জানতে পারতাম, কিন্তু আমি কিছুই জানতে চেষ্টা করিনি, যদিও আমার সে বিষয়ে যথেষ্ট কৌতূহল ছিল। ফলে কল্পনায় 3-4টে একালের সুন্দর সুন্দর নাম নিয়ে মনের মধ্যে নাড়াচাড়া করেছিলাম,
এবং ভেবে নিয়েছিলাম মেয়েটি নিশ্চয়ই অন্তুর সঙ্গে কোনো নির্দিষ্ট জায়গায় দেখা করার কথা বলেছে, কারণ আমার মনে আছে তখন অন্তুর কলেজে পরপর 3 দিন ছুটি ছিল। একটি মেয়ে আমার 21 বছরের ছেলেকে বাড়িতে টেলিফোন করেছে। এই ছোট্ট ঘটনাটি আমার মনে এমনই চাঞ্চল্য সৃষ্টি করেছিল যে অফিসের 2-1 সহকর্মী বন্ধুকে না বলে পারিনি। তারা কেউ এ ঘটনার কথা শুনে বিস্ময় প্রকাশ করেছে, কেউ একটি প্রেমোপাখ্যান শোনার মতো মুখভাব করে তা উপভোগ করেছে এবং তাদের নিজেদের যৌবনকাল কিভাবে বঞ্চিত হয়েছে তা ভেবে দীর্ঘশ্বাস ফেলেছে। বলা অপ্রয়োজন যে আমিও সেই কপট দীর্ঘশ্বাসের সঙ্গে সুর মিলিয়েছি। এরপর অন্তুর কাছে আরও কয়েকবার আরও ঘন ঘন মেয়েলি গলার টেলিফোন এসেছে। সেসব সময়ে কখনো আমি নিজেই রিসিভার তুলেছি, কখনো অরুণা। তখন আর আমার কাছে সমস্ত ব্যাপারটা মজা নয়, বরং কখনো কখনো মনে হয়েছে অন্তু আমাদের যেন উপেক্ষা করছে কিংবা যথেষ্ট শ্রদ্ধা করছে না। তা না হলে সে নিশ্চয়ই তার বান্ধবীদের বাড়িতে ফোন করতে নিষেধ করে দিত। অন্তু যে লুকিয়ে লুকিয়ে অনেকদিন আগে থেকেই সিগারেট খাওয়া ধরেছে আমি জানতাম। তার পকেটে একখানা চিঠি পোস্ট করার জন্য রাখতে গিয়ে দেশলাই দেখেছিলাম একদিন। আর একদিন ও বাথরুম থেকে বেরিয়ে আসার পরই আমি ঢুকতে গিয়ে এক রাশ ধোঁয়া এবং সিগারেটের গন্ধ পেয়েছিলাম। এই বয়সে সিগারেট খাওয়াকে আমি খুব দোষের মনে করতাম না, কিন্তু সেজন্য অন্তু আমার চোখের সামনে টেবিলে সিগারেটের প্যাকেট রাখলেও সহ্য করতে হবে এতখানি উদার আমি হতে পারিনি। ও অবশ্য তা করেনি কোনোদিন, এবং সম্ভবত ওই বয়সে পুরো প্যাকেট সিগারেট কেনায় ওরা অভ্যস্তও হয় না। আমি নিজে ওই বয়সে খুচরো একটি সিগারেট কিনে দোকানের দড়িতে ধরিয়ে নিতাম। সে যাই হোক, ঘন ঘন টেলিফোন আসা আমার কাছে প্রায় চোখের সামনে সিগারেট ধরানোর সামিল মনে হতো। প্রথম দিকে ব্যাপারটা উপভোগ করলেও অরুণার কাছেও এটা আর কৌতূহল রইল না। দেখতাম অরুণাও বিরক্ত হতো, এবং আমি জানতাম বিরক্তিটা আসলেও রাগ। জানি না নেই বা বলতে পারি না গোছের উত্তর দিয়ে ও কোনো দিন রিসিভার নামিয়েও দিয়েছে। আমি ঘরে বসে থাকলে অন্তু টেলিফোনে কাটা কাটা কথা বলতো, অস্পষ্টভাবে উত্তর দিত, এবং আমার তা শুনে বেশ মজা লাগত। মেয়েটা কে রে? বেশ বিরক্তির সঙ্গেই একদিন অরুণা ওকে জিজ্ঞেস করেছিল। আমি তখন অন্তুর চোখের দিকে তাকাতে পারিনি। কলেজের 2-1টি মেয়ের নাম অরুণার কাছ থেকে জানতে পেরেছিলাম, কারণ তাদের কথা অন্তু সেদিনই অরুণাকে হাসতে হাসতে বলেছিল। তাদের কথা বলার সময় অন্তু এমন ভাব করল যেন তারা নিতান্তই নাবালিকা এবং নির্বোধ, বোকার মতো কথা বলে, এবং অন্তু যেন তাদের গ্রাহ্যই করে না। অরুণা একদিন হাসতে হাসতে আমাকে বলল, টুকটুক মেয়েটি তো ওকে বেশি ফোন করে। জিজ্ঞেস করলাম কেমন দেখতে। অন্তু নাক সিটকে যা বর্ণনা দিল, কোনো ভয়ই নেই। টুকটুক নামটা আমি আগেও একদিন শুনেছিলাম। তার ভালো নাম যে রীতা তাও অরুণা বলেছিল। আর আমি অবাক হয়ে ভেবেছিলাম কলেজের মেয়েদের ডাক নামে পরিচিত হওয়া এ আবার কোন ধরনের আধুনিকতা। রুবি সেদিন এসেছিল, বললে, তুমি বাবা এক্কেবারে সেকেলে। আমাদের সময়ও সব ছিল, মিনি দত্ত, টুলি মিত্র, ফুচু সান্যাল। কিন্তু অন্তু টুকটুকের রূপের যে বর্ণনা দিক না কেন, একদিন অফিস থেকে ফিরতেই অরুণা চায়ের কাপ রেখে হাসতে হাসতে বললে, ছেলের তোমার কপালে অনেক দুঃখ আছে। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? অরুণা হাসল, বললে, সেই টুকটুক, সে আজ এসেছিল। তারপর একটু থেমে বললে, কি মিষ্টি চেহারা তুমি ভাবতে পারবে না, আর কি ভালো যে মেয়েটা। অন্তু কিনা ওকে দেখে নাক সিটকোয়। ও ছেলের তাহলে কোনো মেয়েই পছন্দ হবে না। আমি বললাম, ছেলের বউ করার জন্যে তাকে বুঝি তোমার খুব পছন্দ হয়েছে? অরুণা হেসে ফেলে বললে, তা বলছি না, কিন্তু সেদিন যে অন্তু বললে টুকটুক দেখতে তেমন ভালো নয়, এর চেয়েও সুন্দর মেয়ে কি ওর কপালে জুটবে নাকি? আমার মনে কিন্তু সঙ্গে সঙ্গে খটকা লাগলো। আমার মনে হলো টুকটুক সম্বন্ধে আমাদের যাতে কোনো সন্দেহ না হয় সেজন্যই ওই মিষ্টি চেহারার মেয়েটাকে অন্তু খাটো করে দেখাবার চেষ্টা করেছে। টুকটুককে দেখার জন্যে আমার তখন খুবই আগ্রহ। আমি ফিরে আসার আগেই ওরা দুটিতে চলে গেছে শুনে আমার খারাপ লাগলো। ভাবলাম,
আর একটু আগে কেন আসিনি? এর দিন কয়েক পরেই দুপুরের দিকে অফিস থেকে বেরিয়েছি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা দিয়ে আসতে। হঠাৎ মেট্রোর নিচে অন্তুকে দেখলাম, সঙ্গে রীতিমতো সুশ্রী একটি মেয়ে, স্লিম চেহারা, এক মাথা শ্যাম্পু করা হালকা চুল, চোখ দুটি। সত্যি কথা বলতে কি, মেয়েটিকে এক নজরে দেখে নিজেই আমি উল্টো দিকে হাঁটতে শুরু করে দিয়েছিলাম, পাছে অন্তু আমাকে দেখে ফেলে। অর্থাৎ লজ্জা যেন আমারই। আমি অরুণাকে এসে ফিসফিস করে বর্ণনা দিলাম মেয়েটির, আর অরুণা বলল, বারে ওই তো টুকটুক। টুকটুককে ভালো করে দেখার, কাছে বসে তার সঙ্গে কথা বলার আমার ভীষণ ইচ্ছে হতো, এবং আমার সবচেয়ে বড় কৌতূহল ছিল তাকে দেখে বা তার সঙ্গে কথা বলে মেয়েটিকে যাচাই করে নেবার। আমার ধারণা ছিল তার সঙ্গে কথা বলে আমি তার ভিতরের চরিত্রটি আবিষ্কার করতে পারব, এবং সেই সঙ্গে ধারণা করে নিতে পারব সে সত্যিই অন্তুকে ভালোবাসে কিনা। কারণ টুকটুক যথেষ্ট সুশ্রী বলেই আমার সেই পুরনো ভয়টা মাঝে মাঝেই বুকের মধ্যে উঁকি দিত। আমার কেবলই আশঙ্কা হতো শেষ অবধি অন্তু না সেই চরম আঘাতটা পেয়ে বসে। পুত্র সন্তান যুবক হয়ে উঠলে 52 বছরের বাপকেই সবসময় তটস্থ থাকতে হয়। আমি মাঝে মাঝে অফিস ছুটির পর সহকর্মী বন্ধুদের সঙ্গে চৌরঙ্গীর 2-1টি রেস্টুরেন্টে গিয়ে চা খেতে খেতে আড্ডা দিতাম। কোনোদিন বা শ্রান্ত ক্লান্ত বোধ হলে তাদের সঙ্গে আউটরাম ঘাটের দিকে বা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বায়ু সেবনের জন্য বেড়াতে যেতাম। অস্বীকার করব না, 52 বছর বয়সেও আমার বুকের ভেতরটা যুবক রয়ে গেছে বলেই আমি ওই সব সুদৃশ্য জায়গায় বেড়াতে গিয়ে কখনো কখনো সুদৃশ্য রমণীর দিকে কয়েক পলক তাকিয়ে দেখেছি। কিন্তু ওই সব স্থানগুলি প্রেমের তীর্থস্থান জানতাম বলেই আমার বেড়ানোর জায়গাও সংকীর্ণ হয়ে গেল। কারণ আমার তখন একটাই আতঙ্ক, কোথাও না ওদের দুটিকে, অর্থাৎ অন্তু ও টুকটুককে দেখে ফেলি। ওদের কোনোদিন যদি লজ্জায় ফেলি, আমাকে দেখতে পেয়ে ওদের সুন্দর সন্ধ্যা যদি নষ্ট হয়, তাহলে আমার আর অনুশোচনার যেন শেষ থাকবে না। এই সময়েই অন্তুদের কলেজে পুজোর ছুটি হলো। অরুণার কাছে শুনলাম টুকটুক তার বাবা মার সঙ্গে দিল্লি বেড়াতে যাচ্ছে। টুকটুক নিজেই নাকি তাকে বলে গেছে। অরুণা বললে, ছেলেটা একেবারে অমানুষ। আমার সামনেই টুকটুক বললে, নিরুপম, চিঠি দেব, উত্তর না দিলে দেখবে মজা। অন্তু কি বললে জানো? বললে, রিপ্লাই কার্ড দিও, আর নয়তো এখনই খাম পোস্ট কার্ডের পয়সা দিয়ে যাও। সত্যি সত্যি ওর কাছ থেকে 2 টাকা নিল, আমার বকুনিতে কানই দিল না। টুকটুক যে দিল্লি চলে গেছে তা কয়েকদিন পরেই টের পেলাম, কারণ অন্তুর নামে যে চিঠিখানা এলো তার ঠিকানা দেখেই বোঝা গেল সেটি কোনো মেয়ের লেখা। আমি সে চিঠি নিজেই রেখে দিলাম, নিজেই অন্তুর হাতে তুলে দিলাম। অরুণাকে জানতেও দিলাম না, কারণ আমার ভয় ছিল অরুণা সে চিঠি খুলে পড়তে পারে বা পড়ার পর ছিঁড়ে ফেলে দিতে পারে। ফলে ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ঘটতে পারে, এবং মা বাবা সে চিঠি পড়েছে বা নষ্ট করেছে জানতে পারলে অন্তু তখন নিশ্চয়ই আমাদের ঘৃণা করতে শুরু করবে। কিছুদিন পরে অরুণার কাছে শুনলাম টুকটুক ফিরে এসেছে। ফিরে এসেই সে নাকি অরুণাকে ফোন করেছিল। অরুণা বললে, যাই বলো, টুকটুক আমাদের খুব ভালোবাসে। চিঠি পায়নি কদিন অন্তুর কাছ থেকে, খুব ভাবনা হয়েছিল তার। বাড়ি ফিরেই ফোন করে জিজ্ঞেস করলো আমরা কেমন আছি। সত্যি সত্যি টুকটুককে একদিন দেখলাম মানে তাকে আমি ডেকে আনলাম। আমাদের ফ্ল্যাটখানা 3 তলায়, সামনে একটুখানি ব্যালকনি আছে। সেদিন শরীরটা বিশেষ ভালো ছিল না, বছর শেষ হয়ে আসছে, অথচ ক্যাজুয়াল লিভ পাওনা অনেক। ইচ্ছে করেই অফিস যাইনি। বিকেলে হঠাৎ শুনলাম নিচে রাস্তা থেকে কোনো একটি মেয়ে চিৎকার করে কাকে ডাকছে। 2 বার শোনার পরই মনে হলো মেয়েটি অন্তুকে ডাকছে। আমি ব্যালকনিতে বেরিয়ে দেখি নিচে রাস্তায় টুকটুক চিৎকার করে ডাকছে, অন্তু, অন্তু। ও তখন 3 তলার দিকে চোখ তুলে ডাকছিল। আমাকে দেখতে পেয়ে লজ্জা পেল। ও হয়তো চট করে সরে পড়ত, মাথা নামিয়ে নিয়েছিল সঙ্গে সঙ্গে। তাই আমি ব্যালকনিতে দাঁড়িয়ে বললাম, তুমি উপরে এসো, এসো না। মেয়েটি সিঁড়ির দিকে গেল। বেশ কিছুক্ষণ পরে মুখে হাসি আর লজ্জা ছড়িয়ে উঠে এলো। আমি তখন সিঁড়ির মাথায়। আমি বললাম,
তুমি টুকটুক না? টুকটুক ঘাড় কাত করল। আর আমি বললাম, অন্তু না থাকলে ওপরে বুঝিয়ে আসা যায় না? অরুণাও ততক্ষণে এসে পড়েছে। হেসে বললে, সে কথা বলো না, আমার সঙ্গে তো কতদিন এসে গল্প করে গেছে। আমি টুকটুককে সামনে বসিয়ে নানান গল্প শুরু করে দিলাম। আমি প্রায় তার সমবয়স্ক হবার চেষ্টা করলাম। হাসলাম এবং হাসালাম। আমি নিজেকে যথেষ্ট মডার্ন প্রতিপন্ন করার চেষ্টা করলাম। টুকটুক চলে যাবার পর আমি অরুণাকে বললাম, যদি সত্যি সত্যি তেমন কিছু হয় ভালোই হয়, কি বলো? অরুণা মৃদু হেসে বললে, মেয়েটা ভীষণ ভালো, তাই না? আমরা রাত্রে অন্ধকারে শুয়ে শুয়েও অন্তু এবং টুকটুককে নিয়ে কোনো কোনো দিন চাপা গলায় আলোচনা করেছি। আমাদের চোখকে ফাঁকি দেবার যখনই ওরা চেষ্টা করেছে, আমরা হেসেছি। কখনো কখনো আমরা স্বপ্নও দেখেছি। এরপর ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারটা কেমন সহজ এবং স্বাভাবিক হয়ে উঠেছিল। টুকটুক ফোন করলে আমি যদি রিসিভার তুলতাম, তাহলে ও আগে আমার খবরাখবর নিত অরুণার, আর তারপর আমি নিজেই বলতাম, ধরো অন্তুকে ডেকে দিচ্ছি, কিংবা অন্তু তো এখনো ফেরেনি, কলেজে যাওনি তুমি? টুকটুক যখন বাড়িতে আসতো, আমি থাকলে কখনো শটান অন্তুর ঘরে চলে যেত, কখনো রান্নাঘরে অরুণার কাছে। আবার অন্তুর ঘরে যাবার আগে 1 মিনিট দাঁড়িয়ে কোনো কোনো দিন আমার সঙ্গে কথাও বলতো। মাঝখানে হঠাৎ কি যে হয়েছিল আমি জানি না, বেশ কিছুদিন টুকটুক আসতও না, ফোনও করত না। সেই সময়ে আমি খুব বিচলিত হয়ে পড়েছিলাম। অরুণাকে জিজ্ঞেস করেছিলাম, টুকটুকের কি খবর বলো তো? অরুণা বললে, ঝগড়া করেছে আবার কি, এত বলি একদিন আসতে বলিস, কেবল এড়িয়ে যায়। শুনে আমার মনটা দমে গেল। আমার বিশ্বাস হলো না। আমি মনে মনে ভয় পেলাম। আমি ভাবলাম যে আতঙ্কটা আমার মনের মধ্যে বরাবর উঁকি দিয়েছে, সেটাই বোধহয় সত্যি হলো। আমার কেবলই ইচ্ছে করত আগের মতোই অন্তুর ঘর থেকে ওদের দুজনের সশব্দ হাসি বা হট্টগোল বা তুচ্ছ ঝগড়াঝাঁটি ভেসে আসুক। একটা কাঠের বাজনা শুনেছিলাম ছেলেবেলায়, ওদের কথা কাটাকাটি ঠিক তেমনই মিষ্টি লাগত। আমি সে সময় অন্তুর মুখের দিকে তাকিয়ে দেখতাম, ও মাঝে মাঝেই কেমন অন্যমনস্ক হয়ে যেত, একটু খিটখিটেও হয়েছিল। খাবার টেবিলে বসে আমি লক্ষ্য করতাম ওর খিদে ঠিক আগের মতো নেই। আমি কি করব ঠিক করতে পারতাম না। আমি শুধু মনে মনে চাইতাম ও যেন আঘাত না পায়, কষ্ট না পায়। তখন গরমকাল। অন্তু বলল, বাবা চলো না এবার দার্জিলিং যাই। আমি ভাবলাম কলকাতা ওর কাছে এখন একটা যন্ত্রণা, ও এখান থেকে পালাতে চাইছে, পালাতে। আমি অরুণাকে বললাম, তাই চলো, অন্তু যখন বলছে। আমি অরুণাকে বললাম, দোষ তোমারই, তুমি প্রশ্রয় দিয়ে দিয়ে বাড়িয়ে দিলে, অথচ শেষ রক্ষার কথা ভাবলে না। অন্তুর জন্য আমার ভীষণ কষ্ট হতো। অনেক রাত অবধি আমার ঘুম আসত না। অরুণাও তার ব্যথা, তার কষ্ট চেপে রেখেছিল। হঠাৎ একদিন রাত্রে কেঁদে বলল, আমার কিচ্ছু ভালো লাগছে না। একটু থেমে হঠাৎ বললে, আচ্ছা আমি যদি টুকটুকদের বাড়ি যাই? আমি নিষেধ করলাম, বললাম, ওদের কাউকে তো আমরা চিনি না, কি জানি কি মনে করে বসবেন ওরা, তাছাড়া অন্তু জানলে রেগে যাবে, ওর হয়তো সম্মানে লাগবে। শেষ অবধি তাই দার্জিলিংয়েই আমরা গেলাম। ক্যাপিটাল সিনেমার কাছেই হোটেল কুন্ডুতে গিয়ে আমরা উঠলাম। সেদিনই বিকেলে বেড়াতে গেলাম ম্যালে। আমরা কেউই দেখতে পাইনি। টুকটুক ছুটে এলো এক মুখ হাসি নিয়ে, অন্তু তুমি? গ্র্যান্ড হয়েছে, কাকাবাবু আপনারাও এসেছেন, বলে তার বাবা মা ভাই বোনদের দিকে ফিরে তাকালো। আমাদের ডেকে নিয়ে গেল। আলাপ হলো সকলের সঙ্গে। বোঝা গেল অন্তুকে ওরা খুব ভালো করেই চেনেন, অন্তু ওদের বাড়ি অনেকবার গেছে। টুকটুকের বাবা খুব সজ্জন, মা বেশ মিশুকে। প্রতিদিন সকাল বিকেল আমাদের দেখা হতো, কখনো ম্যালে বেড়াতে এসে, কখনো দোকানে বাজারে, কখনো দল বেঁধেই আমরা এখানে ওখানে যেতাম। কিন্তু অন্তু আর টুকটুক সব সময় আলাদা। হয় ওরা আমাদের সকলের পিছনে পিছিয়ে যেত, কিংবা তরবর করে অনেক আগে আগে চলে যেত।
আবার এক একদিন ওরা দুজনেই একেবারে দল ছাড়া হয়ে কোথায় যেত কে জানে। আমি অরুণাকে বললাম, যাক বাবা, ঝগড়া মিটে গেছে। অরুণা বললে, ঝগড়া না ছাই। তার মানে? আমি বুঝতে পারলাম না অরুণা কি বলতে চায়। অরুণা হাসল, সব প্ল্যান করে এসেছে, বুঝতে পারছো না? তা না হলে হঠাৎ দার্জিলিং আসতে চাইবে কেন অন্তু? ওদের দুজনকে দেখে আমরা দুজনে আবার হাসাহাসি করলাম। আর অরুণা বললে, দুটিতে বেশ মানায় কিন্তু। একদিন আমরা অতটা উপরে উঠতে পারিনি, মাঝপথেই থেমে গিয়েছিলাম। আর অন্তু টুকটুক অনেকখানি উপরে উঠে গিয়ে একটা বিশাল পাথরের উপর বসেছিল। ওদের দুজনের বসার ভঙ্গিটি ছিল ছবির মতো। ওরা খুব হাসছিল আর গল্প করছিল। সেদিকে তাকিয়ে আমি ফিসফিস করে অরুণাকে বললাম, দেখো দেখো, ঠিক যেন মেড ফর ইচ আদার। অরুণা হেসে উঠে বলল, সত্যি। দার্জিলিং থেকে ফিরে এলাম খুব একটা খুশি মন নিয়ে। সমস্ত বুকের ভেতরটা যেন ভরাট। মনে হলো জীবনে এত সুখী আমি কখনো হইনি। অন্তুও ট্রেনে আসবার সময় উচ্ছ্বসিত হয়ে বলেছিল, ওয়ান্ডারফুল, দার্জিলিং এত সুন্দর ভাবতেই পারিনি। আমি আর অরুণা চোখ চাওয়াচাওয়ি করে হাসি চেপেছিলাম। কলকাতায় ফিরে এসে আবার সেই অসহ্য গরম। অন্যদিকে মন দেবার জোটই ছিল না। তবু এরই মাঝে আমি সহকর্মী বন্ধুদের কাছে দার্জিলিংয়ের ঘটনা সবিস্তারে বলেছি, বলে আনন্দ পেয়েছি। আর কপট আক্ষেপের গলায় ক্ষোভ প্রকাশ করেছি। আরে মশাই, কি নির্লজ্জ, কি সাহস মেয়েটারও! আমরা যেন বাবা মা নই, স্রেফ অচেনা পাবলিক। বন্ধুরা মজা পেয়েছে, সান্ত্বনা দিয়ে বলেছে, এখনকার হালচালই ওরকম, কি আর করব, আমরাও সহ্য করে যাচ্ছি। তাদের মধ্যে দু একজন আবার গোঁড়া, 52তেই বৃদ্ধ। তারা দোষ দিয়েছে আমাকে। আশকারা দিয়ে দিয়ে আপনারাই তো ছেলে মেয়েদের মাথা খাচ্ছেন। আমি মনে মনে হেসেছি এবং আমি মনে মনে স্বপ্ন দেখেছি। তারা তাদের ছেলেদের জন্য অনেক কিছু চাইতো, ভালো রেজাল্ট, ভালো চাকরি, উন্নতি, আরও কত কি। আমার চাওয়া শুধু একটি, অন্তু যেন সুখী হয়। অন্তুর এই 21 বছরের স্বপ্নমাখা নরম বুকে যেন কেউ আঘাত না দেয়। এই বয়সেই সে যেন আমার মতো ভেঙে না পড়ে, আমার 21 বছরের মতো। অরুণার কাছে শুনেছিলাম টুকটুক আবার এসেছিল একদিন। সারা দুপুর অন্তুর ঘরে বসে গল্প করেছে। অরুণা আচার রোদে দিয়েছিল, চেয়ে নিয়ে চেটে চেটে খেয়েছে। সারা দুপুর ঘরের মধ্যে বসে গল্প করার কথায় আমার একটু ভয় হতো, একটু অস্বস্তি। ওই বয়সটাকে বিশ্বাস করতে পারতাম না আমি। ভাবতাম শেষে কিছু একটা। পর মুহূর্তে মনে হতো ওরা এতটা খারাপ হবে না, আমাদের মনটাই খারাপ। রুবি একদিন এসে বললে, জানো মা, তোমার জামাই বলছিল অন্তুর নাকি আজকাল খুব পাখা গুজিয়েছে। অরুণা হেসে বললে, তার কি করা যাবে, দিনকালই যে বদলে গেছে। রুবি বললে, আমার বেলায় তো খুব কড়া শাসন ছিল তোমার। সত্যি কথা বলতে কি, রুবিকে আমরা একটু আগলে আগলেই রাখতাম, কিন্তু রুবি তো সুখী হয়েছে। পরে শুনলাম রুবি বলেছে অরুণাকে, তোমার জামাই দেখেছে অন্তু একটা ছিপছিপে মেয়েকে নিয়ে কি যেন একটা হোটেল থেকে বেরোচ্ছে। অরুণা বললে, তোমাকে বলিনি, ভেবেছিলাম চোখের ভুল। সেদিন দুপুরে অরুণা হঠাৎ অন্তুর উপর রেগে গেল। আমাকে বললে, এভাবে বেশি দিন ভালো নয়, বিয়ে টিয়েই যদি করতে চায় করুক না। কিছু একটা ঘটে যেতে পারে এই ভয় তারপর থেকে আমাকে পেয়ে বসল। যদি কিছু ঘটে, আমি ভাবতাম তাহলে আমাদের প্রশ্রয় তার জন্যে দায়ী। আবার ভাবতাম অত ভয়ের কি আছে, ওরা বিয়ে করতে চাইলে টুকটুকের বাবা নিশ্চয়ই আপত্তি করবেন না, তিনি তো আরো মডার্ন। তবু ভয় হতো বলেই অরুণাকে বলেছিলাম অন্তুকে স্পষ্ট করে জিজ্ঞেস করতে। তবে পাশ করার আগে কোনো চাকরি না পেয়ে ওর বিয়ে করার কথা আমি ভাবতাম না। ঠিক সেই সময়ে হঠাৎ টুকটুক একদিন এসে হাজির। নিরুপম আছে কাকাবাবু? আমি ওকে দেখে বেশ খুশি হয়ে উঠেছিলাম। বললাম, না। টুকটুক সঙ্গে সঙ্গে চলে যাচ্ছিল। আমি বললাম,
নিরুপম ছাড়া কি আর কারো সঙ্গে কথা বলতে তোমার ভালো লাগে না? আমরা বুড়ো হয়েছি বলে কি তোমাদের সঙ্গে কথা বলতেও পারি না? টুকটুক মাথা নিচু করে লাজুক হাসল। আমি বললাম, বসো এখানে। ও চুপটি করে সামনের চেয়ারে বসল, বড় লম্বা ব্যাগটা কোলের উপর রেখে। আমি বললাম, কি খবর টবর বলো তোমার? অন্তু এখনই ফিরবে, ওকে ওষুধ কিনতে পাঠিয়েছি। টুকটুক মাথা নিচু করেই বললে, খবর একটা আছে কাকাবাবু। মৃদু সলজ্জ হেসে বলল, আমার বিয়ে। বিয়ে? আমার বুকের মধ্যে কেউ যেন দুম করে একটা কিল বসিয়ে দিল। মাথা ঝাঁঝা করে উঠল। কবে, কোথায়, কি করে ছেলেটি? আমি ঠিক কি কি প্রশ্ন করেছিলাম আমার নিজেরই মনে নেই। টুকটুক ব্যাগ থেকে একখানা চিঠি বের করে দিল। আমি পড়লাম, কিন্তু কিছুই মাথার মধ্যে ঢুকল না। সব অক্ষরগুলো ঝাপসা লাগলো। আমার বুকের মধ্যে একটা অসহ্য ব্যথা মোচড় দিয়ে উঠল। আমার ভিতরটা কেবল বলতে লাগলো, এ কি হলো, এ কি হলো? কোনো রকমে মুখে হাসি এনে বললাম, ভালো ভালো। আর টুকটুক উঠে বলল, আমি এক্ষুনি ঘুরে আসছি, নিরুপমকে একটু থাকতে বলবেন কাকাবাবু। টুকটুক চলে গেল। আর তখনই অরুণা এসে বললে, টুকটুকের গলা শুনছিলাম না? আমি অরুণাকে সব বললাম। অরুণা আমার সামনে এসে বসল। আমরা পরস্পরের সঙ্গে একবার চোখাচোখি হওয়ার পর নিঃশব্দে চোখ নামিয়ে বসে রইলাম। ফিসফিস করে বললাম, এই বয়সে বেচারা, প্রথম থেকেই আমার এই এক ভয় ছিল। অরুণা বললে, এইটুকু ছেলে ও সহ্য করবে কি করে? আমার সত্যি সত্যি কান্না পাচ্ছিল। আমার নিজের 21 বছর বয়সের সেই আঘাতটার কথা মনে পড়ছিল। অন্তু ফিরে এসে ওষুধটা দিয়ে নিজের ঘরে চলে গেল। আমি ওকে কিছুই বলতে পারলাম না। এমনকি টুকটুক এসেছিল বা থাকতে বলেছে সে কথাও বলতে পারলাম না। মিনিট কয়েক পরেই টুকটুক ফিরে এলো। আমি ওকে অন্তুর ঘর দেখিয়ে দিলাম ইশারায়, শুধু বললাম আছে। আমি আর অরুণা অন্তুর ঘরের দিকে তাকাতে পারলাম না, শুধু চুপ করে বসে রইলাম আতঙ্কে, অপেক্ষায়। যেন এখনই একটা ভূমিকম্প হয়ে যাবে, অন্তুর বুকের মধ্যে এখনই একটা ভূমিকম্প হবে। হঠাৎ একটা হট্টগোল ভেসে এলো ওর ঘর থেকে, চিৎকার, উল্লাস, হই হই। তুমি একটা ইডিয়েট, অন্তুর গলা। নিরুপম, ভালো হবে না বলছি, তুমি না হলে। আমি অরুণার চোখের দিকে তাকালাম, অরুণা আমার চোখের দিকে তাকালো। একটু পরেই অন্তু আর টুকটুক বেরিয়ে এলো। অন্তু চিৎকার করছে, আচ্ছা বাবা মা তোমরা বলো, স্টুপিড বলবো না ওকে? ওর পরশু বিয়ে, একটা বন্ধুকেও এখনো নেমন্তন্ন করেনি। টুকটুক সাক্ষী মানল অরুণাকে। আচ্ছা কাকিমা, আমি কাল পরশু দুবার ফোন করিনি? নিরুপম, তুমি বাড়িতে থাকো নাকি কোনো সময়? ওরা দুজনে বেরিয়ে গেল বন্ধুদের নেমন্তন্ন করতে। আমরা চুপ করে বসে রইলাম, পরস্পরের চোখের দিকে তাকালাম একটু অবাক হয়ে। অরুণা হঠাৎ বললে, তুমি এবার নিশ্চিন্ত হলে তো? বললাম, জানি না, বুঝতে পারছি না। গল্পটা কিন্তু বেশ অন্য স্বাদের। গল্পটা পড়তে পড়তে অনেক কিছু অনুভব করলাম। বাবা মা হওয়ার কাজটা সত্যি বড়ই কঠিন। সন্তানরা যখন যৌবনের দোরগোড়ায় পৌঁছয় তখন তাদের প্রেম, বিরহ, বেদনা এসব নিয়েও নতুন করে নানান ভয় ভাবনা সৃষ্টি হয় বাবা মার মনে। মায়েরা হয়তো অনেক সময় সেই ভয় ভাবনাগুলো খুব সহজেই কারোর সাথে শেয়ার করতে পারেন না অনেক সময় বাবারা। তাদের সন্তানের প্রেম, বিরহ, বেদনা এই সমস্ত কিছু নিয়ে খুব সহজে তারা মন খুলে কথা বলতে পারেন না, তাদের মনের ভয় ভাবনাগুলো প্রকাশ করতে পারেন না। এই গল্পের মধ্যে দিয়ে লেখক খুব সহজে দেখিয়েছেন বাবাদের মনেও নানান রকম ভয় ভাবনা আসে। তবে হ্যাঁ, দিনকাল বদলের ফলে হয়তো অন্তুর মতন ছেলেমেয়েরা এখন আর একটি ছেলে এবং একটি মেয়ের মেলামেশাকে
প্রেম এবং বিয়ের তকমাতেই সীমাবদ্ধ রাখতে চায় না। সেই সম্পর্কটা অনেক রকম হতে পারে। আবার এটাও হতে পারে যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও তারা খুব সহজেই বিদায় বেদনাকে জয় করার সাহস রাখে। সম্পর্কটা যেমনই হোক, বন্ধুত্বের হোক, প্রেমের হোক, শুধু ভালো লাগার হোক কিংবা খুব ভালোবাসার হোক, যে কোনো সময় বিদায় বেদনাকে যদি সহজ করে গ্রহণ করা যায়, তার থেকে ভালো আর কি বা হতে পারে। রবি ঠাকুরও তো আমাদের এটাই শেখাতে চেয়েছেন, তাই তো তিনি লিখেছেন, না রে ভয় করব না বিদায় বেদনার, না রে ভয় করব না বিদায় বেদনার, না রে ভয় করব না, আপন সুধা দিয়ে ভরে দেব, আপন সুধা দিয়ে ভরে দেব তারে, না রে ভয় করব না বিদায় বেদনার, না রে ভয় করব না, চোখের জলে সে যে নবীন রবে, ধ্যানের মণিমালায় গাঁথা হবে, চোখের জলে সে যে নবীন রবে, ধ্যানের মণিমালায় গাঁথা হবে, পূর্ব বুকের হারে, পূর্ব বুকের হারে, না রে ভয় করব না বিদায় বেদনার, না রে ভয় করব না। কেমন লাগলো আজকে তোমার এই গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো, আর হ্যাঁ, যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য। খুব ভালো থেকো।